নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। মঙ্গলবার 31 জন রোহিঙ্গাদের আটক করে বিএসএফ। তাদের মধ্যে 19 জন মহিলা ও 10 জন শিশু রয়েছে। আটককৃত রোহিঙ্গাদের আমতলী থানার হাতে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র খুঁজে পায়নি পুলিশ। 18 জানুয়ারি থেকে ভারত বাংলাদেশ সীমান্তে জিরো লাইনে অবস্থান করছিল প্রায় 31 জন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হয়। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের অভিযোগ ছিল, ভারত থেকে এই সমস্ত রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, কিন্তু বিজিবির এই অভিযোগ নস্যাৎ করে বিএসএফ। দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের যৌথ পর্যবেক্ষণে কোন স্থান দিয়ে এই পুশব্যাক হয়েছে তা নির্ধারণ করতে আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানও মানেনি বিজিবি আধিকারিকেরা। মানবিকতার খাতিরে সীমান্তের জিরো ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করেছিল বিএসএফ। এই বিষয়ে দুদেশের উচ্চ পদস্থ আধিকারিকেরা কথা বলেন, কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি। অবশেষে মানবিকতার খাতিরে এই সমস্ত রোহিঙ্গাদের নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। মঙ্গলবার তাদের আমতলী থানার হাতে হস্তান্তর করা হয়। এই 31 জন রোহিঙ্গার মধ্যে 19 জন মহিলা রয়েছে, 10 জনের উপর শিশু রয়েছে বলে জানান আমতলীর এসডিপিও। রোহিঙ্গাদের মেডিকেল পরীক্ষা করায় পুলিশ। ভারতীয় পাসপোর্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এরা রোহিঙ্গা, যারা বাংলাদেশ হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। ভারত থেকে নয়, বাংলাদেশ থেকে তাদের ভারতে প্রবেশ করানো হচ্ছিল বলে জানান পুলিশ আধিকারিক। আটক রোহিঙ্গাদের মধ্যে কয়েকজন জানিয়েছে তারা 2012 সালে কাশ্মীরে ছিল, কিন্তু তার কোনো প্রমাণ তারা দেখতে পারেননি। এদিকে রোহিঙ্গাদের অনেকেই জানিয়েছে সীমান্ত অতিক্রম করতে তাদের কাছ থেকে 800 টাকা করে নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের এক যুবক তাদের কাজ দেওয়ার নাম করে এখানে আনে। নিজেদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরে রোহিঙ্গারা। তাদের কাছ থেকে কোনো পরিচয়পত্র খুঁজে পায়নি পুলিশ, তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আমতলী পুলিশ আধিকারিক। चावल और दाल मिला कर दिया। आपका नाम क्या है? शाहजहान है, मोहम्मद शाहजहान। मोहम्मद शाहजहान। आप कहाँ से हैं? हम जम्मू से आए हैं, रोहिंग्या मुस्लिम हैं। अच्छा, कितने साल से जम्मू में रहते थे? 6 साल तक 6 साल तक। हाँ। वहाँ तब से उससे पहले कहाँ से आए थे? वहाँ पे बांग्लादेश बर्मा से। बर्मा से आए थे। हाँ। किस रास्ते आए थे? कोलकाता से। कोलकाता से। हाँ जी। इंडिया में घुसे किस तरफ 6 साल पहले? बॉर्डर से। कोलकाता वाले बॉर्डर से या त्रिपुरा वाले बॉर्डर से? कोलकाता से। कोलकाता वाले बॉर्डर से। किसी ने आपको घुसने में मदद किया? कोई पसंदीदा थे वहाँ पे? हाँ, किसने वही लोग पार करवाता है। पार करवाने में मदद किए थे? हाँ जी। अच्छा, पैसे लिए थे पार करवाने के लिए? हाँ, पैसा लिए। पैसे लिए थे। तो आप लोग वहाँ से बर्मा से जब आए थे, 6 साल पहले आप आए थे, तो वहाँ पे क्या हाल था? वहाँ तो 2012 में लड़ाई हुआ था बर्मा में, अपना देश में। उसी टाइम कुछ लोग इंडिया में, कुछ लोग बांग्लादेश में, कुछ लोग मलेशिया, ऐसे ऐसे जान बचाने के लिए हर देश में ऐसे ऐसे चला गया। तो हम लोग को इंडिया की तरफ से पड़ गया था। तो फिर अभी 6 साल तक हमारा बाप नहीं देखा, भाई नहीं देखा, बहन नहीं देखा। हमारा बहन भाई वहाँ पे बांग्लादेश में रह रहा अभी। तो हमारा वहाँ पे जम्मू में अगर दिल नहीं कर रहा रहने में, अगर हम लोग जा रहा हूँ यहाँ से। आपका नाम क्या है? अब्दुल शुक्र अब्दुल जी। शुक्र। अब्दुल शुक्र जी। तो आप फिर हमारा वहाँ से अगर पब्लिक ने बोला था यहाँ से रोहिंग्या जो है, बर्मा वाले जो है, और यहाँ से जम्मू से निकल जाओ। तो फिर हमारा जान बचाने के लिए अभी हमारा बाप के पास जा रहा हूँ, बांग्लादेश जा रहा हूँ, वहाँ पे कुत्ते फलंग चट्टग्राम। बांग्लादेशों के पापा हाँ, पिताजी रहते हैं? हाँ, पिताजी, हमारा भाई बहन पापा सब कुछ उधर है। अगर 15 लाख के ऊपर हमारा रोहिंग्या मुस्लिम वहाँ पे है। बांग्लादेश बांग्लादेश चट्टग्राम कुतुफलम। कहाँ पे है? चट्टग्राम कुतुफलम। अच्छा अच्छा, ये बताइए अब्दुल शुक्र जी की ये जो बात हो रही कि आप बीएसएफ वाले बोल रहे हैं कि आप बांग्लादेश से इंडिया आने की कोशिश नहीं कर रहे सर, थे? हमारा इंडिया से नहीं है, हमारा इंडिया से बांग्लादेश ले गए थे। हमारा इंडिया से पार होता बांग्लादेश। बांग्लादेश के अगर बांग्लादेश घुस गया, उसके बाद बीजेपी ने पकड़ लिया। अगर बीजेपी ने पकड़ के यहाँ से इंडिया की तरफ से लाकर हम लोगों को बिठा कर रखी है।
क्या वहाँ पे आपको पिटाई हुआ आपको? हम पे बॉडी पिटाई हुआ था, अगर मारपीट, अगर लेडीज की भी मारपीट हुआ, बच्चों को भी, इसके बच्चों को यहाँ पे बीजेपी ने मारा, बहुत मारपीट हुआ था। बीजेपी वालों ने मारा आपको? बीजेपी वालों ने मार कर यहाँ पे इंडिया की तरफ से दे आपके दिया। पास यूएनएचसीआर के रेफ्यूजी हाँ, कार्ड हाँ, हाँ, थे, सब आपने कुछ वो है। दिखाया बीजेपी वालों को? बीजेपी वाले ने बोला था है कार्ड है कि नहीं है, बोला था है हमारा रिफ्यूजी कार्ड है, उन्होंने दोनों पार्टी ने ले लिया। 8-10 उन्होंने छींट कर ले लिया। अगर इंडिया वाला तरफ जो से कार्ड होता है, यहाँ पे अगर हमारा जो ओरिजिनल कार्ड है उसके इंडिया वालों ने सब कुछ हमारे इंडिया वालों ने छींट कर ले लिया। अभी अगर हमारा मोबाइल भी है, हमारा कार्ड भी है, ओरिजिनल कार्ड भी है। ओरिजिनल कार्ड मतलब कौन सी कार्ड? जो हमारा रिफ्यूजी कार्ड जो होता है, इनिशियल किसने ले लिया? दोनों बीजेपी वालों ने। बीजेपी वालों ने। आप तो बोल रहे थे कि आपका रेफ्यूजी कार्ड बीजेपी वालों ने, बांग्लादेश की यहाँ पे जो हमारा वहाँ पे दिया फोटो को भी दिया वहाँ पे बीजेपी बांग्लादेश में। हाँ, बांग्लादेश में अगर फोटो को भी दिया, इंडिया में दिया ओरिजिनल। इंडिया में बीएसएफ वालों ने हाँ, आपके BSF पास वालों ने। से वो रेफ्यूजी कार्ड, हाँ, यूएनएचसीआर वाला हाँ, रेफ्यूजी कार्ड, जी, बाकी सारे डॉक्यूमेंट वैल्यूएबल सारे ले लिए। जी, मोबाइल भी है और ओरिजिनल डॉक्यूमेंट है, हमारा जो कार्ड है। आप ये बताइए कि बीएसएफ वालों से आपको कैसे मतलब बर्ताव मिले, क्या वो आपको मदद की? हमको मदद किया वहाँ पे हम लोग को 3 दिन तक उस तरफ से इंडिया का बीएसएफ ने खाना चाना दिया, सब कुछ दिया, लेकिन बच्चा ने 10 दिन तक खाना नहीं खाया बिल्कुल। हम लोग बांग्लादेश का बीडीआर ने 5-6 दिन तक उधर पानी में रखा, बिल्कुल पानी में, ना ऊपर से कुछ है ना नीचे से कुछ है, खाली पानी में रखा था इतना ठंड में। फिर इंडिया का बीजेपी वालों ने ठेंग दिया, दो उधर रखा, खाना चाना दिया, इंशाल्लाह उसने दिया। फिर हमारा जो कार्ड था रिफ्यूजी कार्ड, बांग्लादेश वाला को फोटो को भी जो था वो ले लिया, जो असल वाला जो है मेन कार्ड इंडिया का। দিক থেকে যে জিরো লাইন আছে আমাদের ফেন্সিংয়ের ওপারে অ্যান্ড বাংলাদেশের বর্ডারের এপারে মাঝখানে নোম্যান্স ল্যান্ডের মধ্যে কিছু সাসপেক্টেড রোহিঙ্গাস স্ট্যান্ডার্ড ছিল। উই আর নট, আমরাও ওদের নিতে চাচ্ছিলাম না, বিকজ অবভিয়াসলি বিজেপিও নিতে চাচ্ছিল না। ফাইনালি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বিএসএফ হ্যাজ ডিটেন দ্যাম, ওরা বিএসএফ নিয়েছে। এই মাঝখানে 3-4 দিন বিএসএফ ওদের মানে নেসেসারি ফুড ক্লোথিংও দিয়েছে, বাট ফাইনালি বিকজ মানে মোর দ্যান 10 বাচ্চারা আছে, ইনফ্যান্টস আছে, মাইনার্স আছে, তো আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিএসএফ ওদের ডিটেন করেছে অ্যান্ড হ্যান্ড ওভার করেছি আমতলী পিএসকে। টোটাল 31 আছে ইনক্লুডিং মাইনার্স, 19 ফিমেলস আছে এর মধ্যে, দ্যাট ইনক্লুডস আগেন মাইনার্স। পুরো লিস্টটা আপনারা পেয়ে যাবেন উইথ নেম অ্যান্ড অল। তো ওদের এখন রাইট নাও ওদের মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটাল পাঠানো হয়েছে। আফটার দ্যাট একটা এফআইআর রেজিস্টার করা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে, বিকজ ইলিগালি ওরা ইন্ডিয়ান টেরিটরি ঢোকার চেষ্টা করেছে। তো উইল ফরওয়ার্ড দেম টু কোর্ট। আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আর অ্যাজ পার ল জেসেসতে পাঠানো হবে। প্রিলিমিনারি যারা যে ইনফরমেশন হচ্ছে, এরা বেসিক্যালি রোহিঙ্গাস যারা বাংলাদেশ থ্রু ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল। স্যার, বিজেপির পক্ষে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে যে দিস পিপল ইনফিল্ট্রেটেড ফ্রম ইন্ডিয়ান সাইড, তারা এই ভারত থেকে বাংলাদেশ ঢোকার চেষ্টা করছিল, তখন বিজেপি তাদের আটকায় এবং সেখানে বর্ডারের মাঝখানে যেখানে আপনি বললেন জিরো লাইনে ওদের আটকে রাখে 4 দিন ধরে। তো এরা ভারত থেকে গেছিল এমন কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে নাকি ব্যাপারটা? না, প্রাইমে ফেসে অ্যাজ অফ নাও প্রাইমে ফেসে এটা ওরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইনফিল্ট্রেট করছিল, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে করছিল, এটা ফলস যে ইন্ডিয়া থেকে করছিল। বাট অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেহেতু বাংলাদেশের বিজেপি ওরা ঢুকতে দিচ্ছিল না, ওরা মাঝখানে ছিল, বিকজ আমাদের তো ফেন্সিং আছে, তো আমরা ওদের আজকে ডিটেন করেছি। বাট দিস ফলস, ফ্যাক্ট ইজ ফলস কি ওরা ইন্ডিয়ার থেকে ঢুকছিল। কিছু লোক বলেছে 2012-এ কিছু লোক ওরা কাশ্মীরে ছিল, এরা ওরাল স্টেটমেন্ট দিচ্ছে, বাট ওদের কোনো মানে প্রমাণ নেই। দেশ বিকজ যারা জেএনকেতে যারা থাকে তাদের হ্যাভ আইডি কার্ড ফ্রম ইস্যুড বাই ইউনাইটেড নেশনস, এরকম ওদের কাছে কিছু নেই। দিস ইজ ফলস ফ্যাক্ট। দে আর রোহিঙ্গাস যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানে ঢোকার চেষ্টা করছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে কি বোঝা গেছে দাদা, কি কারণে এবং কেন এরা মাইগ্রেট করার চেষ্টা করছে, ইলিগাল মাইগ্রেটস বেসিক্যালি, আর ডিটেলড ইন্টিগ্রেশন করা হয়নি। তো যা বোঝা যাচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস ইন্ডিয়াতে হয়তো আসলাম নেওয়ার জন্য না, তো মানে বেসিক্যালি ওরা ইন্ডিয়াতে মাইগ্রেট করার জন্যই চেষ্টা করছিল। ওরা আপনি বলছেন অ্যাসাইলাম নেওয়ার জন্য, তো এটা কি বিকজ সিকিউরিটি রিজন, মানে ওরা কি নিরাপত্তার জন্য আসছিল এদিকে নাকি চাকরির জন্য, বা ইজ দেয়ার এনি অ্যাঙ্গেল অফ ইনফিল্ট্রেশন হিয়ার? Basically, it is infiltration. The reasons may be anything. So basically, তো ইন্ডিয়ান টেরিটরি ইলিগালি ঢোকার চেষ্টা করছিল। রিজনস তো চাকরি হতে পারে, অন্য কিছু হতে পারে, তো এটা ইজ ইম্যাটেরিয়াল, বিকজ এরা দে আর ফরেনার্স, দে আর আমাদের এখানে ইলিগালি এন্টার করছে,
আমরা অ্যাজ পার লিগাল প্রভিশনস আমরা কেস রেজিস্টার করছি, ওদের জেলে পাঠাবো, আর দেন লেট দ্য কোর্ট ডিসাইড। কিন্তু এর মধ্যে আদার কি ফ্যাক্টরস আছে ওইটা সব কিছু ইমেটেরিয়াল যখন কেউ ফরেনার আমাদের এখানে ইনফিল্ট্রেট করছে। অবভিয়াসলি কিছু ওদের ডোমেস্টিক রিজনস আছে যে জন্য ওরা হয়তো ওখান থেকে মাইগ্রেট করছে, বাট এক্স্যাক্টলি ওই জন্যই মাইগ্রেট করছে কিনা এটা আমরা বলতে পারবো না অ্যাট প্রেজেন্ট। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝেড়ঝেড়ে চেকপোস্ট থেকে 6080 বোতল অ্যাসকোপ সিরাপ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। এই নেশাজাতীয় সিরাপের বাজার মূল্য 6 লক্ষ টাকা বলে জানান কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী। আসাম থেকে ত্রিপুরা প্রবেশের সময় কদমতলা পুলিশের হাতে ধরা পড়ল নিষিদ্ধ অ্যাসকপ সিরাপ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী ঝেড়ঝেড়ি চেকপোস্টে তল্লাশি চালানোর সময় TR 051673 নাম্বারের টাটা 1109 মালবাহী গাড়ি থেকে 6080 বোতল সিরাপ উদ্ধার করে। পুলিশকে দেখে ভানু দেবনাথ নামের এক ব্যক্তি গাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ রজয়নাথ বাবা মৃত নারায়ণনাথের এই গাড়ির চালককে আটক করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় আসামের শিলচর থেকে নেসলে কোম্পানির মাল নিয়ে আসছিল সে। সোমবার রাত্রি 11 ঘটিকার বদরপুরের শ্রীগৌরী থেকে সিরাপগুলি গাড়িতে তুলেছে। গাড়ি চালকের বাড়ি কদমতলার আমটিলায়, অপরদিকে পলাতকের বাড়ি সুইলেংটায়, গাড়ির মালিকের বাড়ি ধর্মনগর। পুলিশ বর্তমানে তদন্ত চালাচ্ছে, উঠে আসতে পারে মূল পান্ডার নাম। ঘটনাস্থলে বর্তমানে অবস্থান করছেন পুলিশ আধিকারিক, ছুটে আসছেন উত্তর জেলার পুলিশ সুপারও। গাড়ির চালক রজয়নাথ জানান নেসলের জিনিসগুলো খোয়াই নিয়ে যাবেন, আর সিরাপগুলি কোথায় যাবে ওনার গাড়ির মালিক জানে। এবার দেখার বিষয় পুলিশ মূল পান্ডাকে জালে তুলতে পারে কিনা। ওসি জানান সিরাপগুলির বাজার মূল্য 6 লক্ষ টাকার উপরে হবে। স্কপ সিরাপ এটা কোন কোন থেকে লোড করছেন? এটা বদলু ভালো হয়ে যায়, মালিকে কইছে যেহেতু জানি না, কইছে মাল আছে তোরা অল্প মাল। মালিকে কইছে অল্প মাল আছে, মাল আছে কয়েক কার্টন মাল হইব। আমি কইছি না, কইছে কিছুই জানা তুমি লেগে মালিক। এটা বদরপুর কোন জায়গাতে তুলছেন? বদলু ফাই দিয়ে আরে শিগুড়ি কোন জায়গার নাম পর শিগুড়ি। আর গাড়িটা কোন দিকে আইতে আসিল? শিলচর। শিলচর থেকে এটা লোড করছেন কোনটি? যেন আপনার মধ্যে যে নেসলের মালটি দেখলাম এটা শিলচর রামনগর। এই বদরপুর থেকে কটার সময় লোড করছেন? বদলপুর ধরেন লোড করতে করতে 8টা বাজে গেছে, সালান সালান হইতে হইতে 9টা। আপনার সঙ্গে যে আপনি বানু দেবনাথ যে কইছেন, মানে তাই নিয়ে তো দেখলাম এখানে নাই, এখানে তাই নিয়ে কই তাই না গেটে দিয়ে গেছে গিয়া বাগিয়ে গেছে গিয়া বাগিয়ে গেছে। গাড়ি চালানি খেয়ে আসলে আপনি আসলেন? তোরা ভাই মিলিয়ে চালাইছি আমরা। হ্যাঁ আমি কে চালাইছি বদলু, আমি চালাইছি বদলু, কেউ তো লাইবা। গাড়িটা শিলচর থেকে রওনা কোন সময় দিছে? 9:30 পৌনে 10টা 7টা বাজে রওনা করছে। তখন যে আপনার গাড়ির মধ্যে ফেন্সিটি পাওয়া গেছে এই বিষয়ে আপনি কিতা কইব? তখন মালিকে কইছে কার্টন আনতাম, রাস্তা থেকে উঠে যায় কার্টন। মালিকে কইছে মানে মালিকের অনুমতি পাইয়া লইছিল। মানে মালিকে কইছে থেকে আপনি লইছেন কার্টনগুলো? মনে হচ্ছে আমাদের এখানে তো দুইটাই নাকা পয়েন্ট আছে, একটা তারকপুর আর একটা আছে আপনার ঝেড়ঝেড়ি গেটে, আর একটা আছে আমাদের মোবাইলে আর একটা গেট আছে বাগনের এখানে। এই আমরা প্রতিনিয়তই এখানে ভেহিকেল চেকিং করি, এদিক থেকে যেগুলো যায় সেগুলোকেও চেকিং করি, ওদিক থেকে যেগুলি আসে ওগুলোকেও চেকিং করি। আজ সকালে আমাদের স্টাফ টিএসআর পার্সোনাল সহ যখন একটা গাড়িকে তল্লাশি করে ওটার মধ্যে প্রচুর পরিমাণে এটা 6080 বোতল এসকাপ সিরাপ পাওয়া গেছে, যার বাজার মূল্য 6 লাখ টাকার উপরে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাতের আধারে টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। ঘটনা বিশালগড় থানাধীন বিশালগড় রেল স্টেশনে। কয়েকদিন পরপর দোকানটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন দোকান মালিক মিন্টু প্রসাদ দেব। পুলিশকে জানালেও কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। রাতের আধারে টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। ঘটনা বিশালগড় থানাধীন বিশালগড় রেল স্টেশনে। এলাকার জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু প্রসাদ দেব এখানে প্রায় 1.5 বছর ধরে বিশালগড় রেল স্টেশনে দোকান দিয়ে ব্যবসা করেন। ছোট একটি টং দোকান খুলে চা, পান, সিগারেট বিক্রি করেন। কয়েকদিন পর পর এই দোকানটি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ দোকানি মিন্টু প্রসাদ দেবের। এই দোকানটি দিয়েই ওনার 5 জনের একটি পরিবার চলে বলে জানান তিনি। তাও বলেন
সন্ধ্যা ঘনিয়ে এলেই একদল নেশা কারবারি ও সমাজদ্রোহীরা রেল স্টেশন চত্বরে এসে আসর জমায়, থাকে মধ্যরাত পর্যন্ত। বিভিন্ন সময়ে স্টেশনের সরকারি সম্পত্তিও ধ্বংস করে দেয় বলে অভিযোগ, এবং এই স্টেশনটিতে নেই কোনো রেল পুলিশ ও সিকিউরিটি গার্ড। ক্ষুদ্র ব্যবসায়িক মিন্টুবাবু এই বিষয়টি বিশালগড় থানাতে জানিয়েছেন, কিন্তু থানাবাবুরা জানান কাউকে সন্দেহ হলে জানানোর জন্য। এর আগেও পুলিশ এই রেল স্টেশন থেকে বহু নেশাখোরদের বিভিন্ন নেশা সামগ্রী সহ পুলিশের জালে আটক করেছেন। কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে আবার শুরু হয়ে যায় সমাজদ্রোহীদের তাণ্ডব। রাতের আধারে তাদের যন্ত্রণায় অতিষ্ঠে আছেন আশপাশের বসবাসকারী মানুষেরা। তবে এখানে কোনো রেল পুলিশ না থাকার কারণে গোটা রেল স্টেশনটি সমাজদ্রোহীদের হাতে চলে যায়। আমার এই দোকানটা আমি সংসার চালাই, এবং গত রবিবারে রাত্রে 9টা পর্যন্ত দোকানদারি করে গেছি। এরপরের দিন সোমবারে সকাল 6টা 10-এ এসে দেখি আমার দোকানটা কে বা কাহারা ভাঙছে, কারোর দেখছি না। এরপরও আরও আগেও 2বার এই দোকানটা ভাঙছে। এই দোকানের উপর নির্ভর করে আমার 5 জন ফ্যামিলি নিয়ে আমার সংসারটা। কি নাম আপনার? আমার নাম মিন্টু প্রসাদ দেব, বাড়ি রঘুনাথপুর 10 নম্বর ওয়ার্ড। তো আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? আমার এমনি কাউকে সন্দেহ হয় নাই, তবে বারবারই আমার দোকানটাই ভাঙা হয়। আজকে এই নিয়ে 3বার ভাঙা হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আমজাদনগর সীমান্তবর্তীর গোটা এলাকা। মঙ্গলবার সকালে মারাক মিয়ার বাড়িতে আগুন লাগলে বিএসএফ জওয়ান ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পেতে রক্ষা পেল আমজাদনগর সীমান্তবর্তী গোটা এলাকা। ঘটনা আজ সকাল 11:30 নাগাদ। মারাক মিয়ার বাড়ির পেছনে খেরের চিনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তখন মারাক মিয়ার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না। মারাক মিয়া অসুস্থ থাকায় তিনি ঘরে ছিলেন। পথ চলতি জনগণ দেখতে পান যে মারাক মিয়ার খেরের চিনে ধোঁয়া উঠছে। মারাক মিয়ার বাড়ি আমজাদনগর কাটাতারের 4 নম্বর গেটের ওপারে। বিএসএফের জওয়ানরা তড়িঘড়ি গেট খুলে দেয় এবং আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। কর্মরত বিএসএফ খবর পেয়ে ছুটে আসেন 200 ব্যাটালিয়নের জওয়ানরা, নিয়ে আসেন জলের ট্যাঙ্কি। পরবর্তীতে আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন এবং বেলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন আয়ত্তে আনেন। এলাকাবাসীর বক্তব্য, বিএসএফ যদি তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণ করতে না আসতো তাহলে আজ ঘটে যেত একটি মারাত্মক অগ্নিকাণ্ড, হতে পারত প্রাণহানিও। আমি তো ওই অপারেশনের রোগী, ঘরে শুয়ে গেছি, ঘোরা ফাঁক করে নাতিরা স্কুলে গেছে, আমি আর জানি না। মানে আপনার খেরের চিনে আগুন লাগা গেছে? আগুন লাগছে আমি জানি না। আগুন লাগার পরে বিএসএফ থেকে প্রথমে স্টার্ট দিয়েছে বিএসএফ আয়া আগুন। যদি বিএসএফ না হইতো তাহলে তো অনেক আগুনটা আমার বাড়িঘর কিছু থাকতো না, মানে পুরো এলাকায় একটা ভয়াবহ আগুন থেকে বাঁচছে। এটা কি শত্রুতামূলক না এই কোনো কারণ? আমি কারোর লগে শত্রুতা আমি আসে না আসে আমি জানি না। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল আগরতলা পুর নিগমের 35 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ। ফুলের তোড়া, উত্তরীয় ও মানপত্র দিয়ে তাকে স্বাগত জানান ওয়ার্ড অফিসের কর্মীরা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আগরতলা পুর নিগমের 35 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ। এই দিন নিগমের 35 নং ওয়ার্ড অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওয়ার্ড অফিসে নয়া কাউন্সিলরকে ফুলের তোড়া, উত্তরীয় ও মানপত্র দিয়ে স্বাগত জানান ওয়ার্ড অফিসের কর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলরও। দায়িত্ব গ্রহণের পর 35 নং ওয়ার্ডের নয়া কাউন্সিলর ডালিয়া সিংহ নিজের প্রতিক্রিয়ায় জানান, প্রথমেই তিনি 35 নং ওয়ার্ড এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপর গুরুত্ব দেবেন। পাশাপাশি তিনি 35 নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবেন। কোন দিকটাকে আপনি প্রথমভাবে দেখছেন? আমি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত অভিযানের যে দিকগুলো, এলাকাগুলো ভীষণই নোংরা পরিস্থিতিতে রয়েছে, সেই দিকটা আমি প্রথমে দেখব। আমি আগেও বলেছি যে সমস্ত ড্রেনের যে সমস্যাগুলো সাংঘাতিক রূপে মানুষের কাছে একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে, সেই দিকগুলো আমি প্রথম দিকে চেষ্টা করব। এবং আপনার এই যে রাস্তাঘাট, অনেকেই বলেছে যে আমাদের রাস্তাঘাটগুলো হয়নি, কিছু কিছু জায়গায় তো অর্ধেক রাস্তা হয়েছে, যে পূর্ণ যে দিকগুলো ওনারা দেখেননি বিগত সরকার, সেইগুলো আমি সকলের কাছে বার্তা নিয়ে যাব যে রাস্তাগুলো যেভাবে করা যায় মানুষ সুস্থভাবে হাঁটতে পারেন
ভাতা, বিশেষ করে এখানে আমি দেখেছি ডোর টু ডোর করার সময় যারা নাকি সত্যিকারের ভাতা পাওয়ার যোগ্য ওনারা পাননি, ওদের যে ভাতা পাওয়ার দিকটা সেটা আমি দেখব। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। শান্তিরবাজার মহকুমা হাসপাতালে বিনামূল্যে ঔষধ দেওয়ার কাউন্টারের জন্য 3 জন লোক থাকলেও একজনকেও কাউন্টারে পাচ্ছে না জনগণ। দুর্ভোগ পোয়াচ্ছেন রোগী সহ রোগীর আত্মীয় স্বজন, হেলদোল নেই কর্তৃপক্ষের। শান্তিরবাজার মহকুমা হাসপাতালে ফ্রিতে ঔষধ দেওয়ার কাউন্টারে কোনো লোক নেই, কিন্তু ওই কাউন্টারের জন্য 3 জন লোক দেওয়া আছে বলে জানা যায়। কাউন্টারের সামনে অনেক রোগী ঔষধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে ওই কাউন্টারে 3 জন লোক থাকা সত্ত্বেও কেন জনগণ এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকবে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের বলছে সাংবাদিকরা ছবি তুললে ওদের কিছু যায় আসে না। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয় এক শিশু। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি এলাকায়। মঙ্গলবার এই আহত শিশুকে জিবি হাসপাতালে দেখতে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ। সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি এলাকায় নিজ বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে আহত শিশুকে দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে ছুটে গেলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ। জিবি হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন আহত শিশুর মা বাবার সাথে, খোঁজ খবর নেন অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে জানান সোমবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে পারেন। মঙ্গলবার তিনি জিবি হাসপাতালে গিয়ে জানতে পারেন আহত শিশুর মা নিজেই সন্তানের শরীরে অগ্নিসংযোগ করেছে। আহত শিশুর মা পশুকেও হার মানিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ। এই ঘটনার জন্য অভিযুক্ত মার উপযুক্ত শাস্তির দাবি জানান। আচ্ছা, বাচ্চার বাবার তো একটা অভিযোগ, আপনি ইচ্ছাকৃত বাচ্চারা কেরোসিন তেল আগুন লাগাইছেন। বাচ্চার বাবা কইছে তো বাচ্চার বাবা লাগাইছেন এরকম করছেন না? বাচ্চাটা শরীরে আগুন লাগাইছে কে? মাই লাগাইছে। কিভাবে? তেল ডালছে কে? রাত্র 11:30 বাজে আমি যখন একটা ফেসবুকের একটা ইয়েতে দেখলাম, হঠাৎ করে রাত্রিবেলা আমার ঘুমও হয় না। তখন আমি রাত্রিবেলা টিসিপিসিআর এর যেমন একটা গ্রুপ আছে সেখানে আমি দেখছি টিসিপিসিআর যাচ্ছে জীবিত। ঘটনাটা পরিষ্কার যে বাচ্চার মা বললো যে অশান্তি পেতেছে, এই জন্য কেরোসিন ঢাললো দুটা বাচ্চার মধ্যে কেরোসিন ঢেলে দিয়ে বেশ বাড়ি দিচ্ছে। বড়ো বাচ্চাটা 6 বছরের, সে দূরে টের পাই ঘর থেকে বেরিয়ে গেল। ছোটো বাচ্চাটা তো পারেনি, 5 বছর বয়স।
তার অবস্থাটা আমি ফেসবুকেও দেখলাম, তারপর আজকে দৈনিক সংবাদের ফার্স্ট পেজে। তো কালকে রাত্রিবেলায় আমি ডিসিশন আমার সব মেম্বারদের আমি বলেছি, আমার সঙ্গে যে আমার কমিটি আছে আমি দেখলাম বিভৎস কাণ্ড, মহিলা যে কাণ্ডটা করেছে, হ্যাঁ, নিজের সন্তানকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেবে, এর চেয়ে অমানবিক আমি আমার পৃথিবীতে অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছু না। তো সেখানে পশুরও হার মানা, ওনার যে কাণ্ড কীর্তি দেখলাম, কালকে দেখলাম, আমি আজকে স্বচক্ষে সশরীরে সরজমিনে দেখলাম, সেখানে বলতে হয় যে পশুকে উনি হার মানিয়েছে। তো এখন আমি মনে করি ওনারা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মা বাবা প্রত্যেক বেশিরভাগ জায়গায় আজকাল দেখা যায় কি, মা বাবারা সত্যি কথা বলতে কি সব এন্টারটেনমেন্ট করে, কিন্তু শেষ সময়ে বাচ্চাটা যখন হয় তখন হয় এরা হোমে দিতে চায়, নয় আগুনে পুড়াই দিতে চায়। তো এইভাবে তো সমাজকে কলুষিত করে ফেলছে। আমি চাই এই ধরনের মায়েরা এবং বাবারাও যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বড়সড় বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছে অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ভগ্নদশায় পরিণত হয়েছে দপ্তরের দালান বাড়িটি। এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। যারা দিনরাত এক করে মানুষের জীবন রক্ষার্থে কাজ করে মানুষকে রক্ষা করে, তাদের জীবনই কাটছে এক প্রকার ভয়ের মধ্য দিয়ে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় বিপদ, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বিবরণে প্রকাশ, অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের দালান বাড়িটি ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই দালান বাড়িটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই অগ্নি নির্বাপক দপ্তরের বিল্ডিংটি ধসে ধসে পড়ছে। জানা যায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে তারা। প্রতিদিন বিল্ডিং এর বিভিন্ন অংশ ধসে পড়ছে, পাশাপাশি এই বিল্ডিংটিতে ধরেছে বড় বড় ফাটল। বর্ষার সময় বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে কর্মীদের বিছানায়, পাশাপাশি কর্মীদের জন্য তৈরি করা ল্যাট্রিন বাথরুমের পাইপলাইন ফেটে সেই নোংরা জল ময়লা পড়ছে ঘরে। কয়েকদিন আগেও ঘুমন্তরত অবস্থায় এক কর্মী বিছানায় বিল্ডিং এর ইট বালি ধসে পড়ে বলে জানান তারা। পাশাপাশি এই বিল্ডিং এর মধ্যে যে ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করা হয়েছে সেইটিও বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ছে চারিদিকে। এই স্টেশনের ইনচার্জ আরও জানান, সব থেকে তাদের বড় সমস্যা হলো টেলিফোনের সমস্যা। প্রায় সময় তাদের টেলিফোন লাইন বিকল হয়ে থাকে, যার দরুন সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে পরিষেবা দিতে পারে না অগ্নি নির্বাপক কর্মীরা। বহুবার এই সমস্যার কথা জানানো হলেও কর্ণপাত করেনি টেলিফোন পরিষেবা প্রদান করা কর্মীরা। তাদের আরও সমস্যা হচ্ছে গাড়ির সমস্যা। 3টে গাড়ি থাকলেও প্রায় সবগুলি গাড়ি বিকল হয়ে রয়েছে। তাদের মধ্যে একটি আজ 1 মাস যাবৎ বিকল হয়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। একগুচ্ছ সমস্যা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যা সমাধানে এগিয়ে আসে নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার। আর সরকার যদি এই সমস্যা নিরসনে এগিয়ে না আসে, তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তা আর বলার অপেক্ষা রাখে না। এখন সমস্যা যে ব্যারেকটা আছে, ব্যারেকে থাকার মতো যোগ্যতা নেই। এর উপরে লেফটিন যে হয়, লেফটিনের পাইপ দিয়া জলটা শুয়ে শুয়ে অফিস ঘরে ঢোকে, যার ফলে আমরা সেন্ট্রি করতে খুব কষ্ট হতেছে। সমস্যা বলতে আমাদের এখানে যে অফিস যে ব্যারেকটা দীর্ঘদিন ধরে এটা বাইঙ্গা ঝরতে আছে, ওই দেখেন ছাদগুলো সব বাইঙ্গা পড়ে কোনো সময়। তো রিক্সটা ওই যে কোনো সময় স্টাফদের যদি মাথা টাটার মধ্যে যদি বাইঙ্গা পড়ে ছাদগুলা, তো এইগুলো তো রিক্স। হাই অথরিটির কাছে জানাইছে, এটা আগে তো মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে ডাইরেক্টর সাহেবের লগে বিল্ডিংয়ের ব্যাপার নিয়ে। তো দেখবো কইতে আছে, আজ অব্দি তো দেখেও কিটা কমার। কতদিন ধরে সমস্যাটা তো দীর্ঘদিন ধরে, এটা তো অনেক বছর হয়েছে, পুরানো বিল্ডিং। এটা জল পড়ে, ওই ল্যাট্রিনের আপনার জল শুইয়া পড়ে ওই দিক দিয়া, যেমন ওয়ালটা মনে হয় র্যাক হয়েছে, র্যাকের মাঝখান দিয়া পরে জল, ওই র্যাকের ছিদ্র দিয়া জল শুয়া পড়ে, গন্ধের জন্য ঘুমাইতে পারে না আমার কন্ট্রোল রুমের মধ্যে স্টাফরা। আমি অলরেডি একটা ল্যাট্রিন আমি ব্লক করে দিছি, যে এখানে ল্যাট্রিন করা যেত না, পেচাপ করা যেত না, কোনো জল ইউজ করা যেত না। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় 34তম কার্যকরী কমিটির বৈঠক। রাজধানীর বিজ্ঞান ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। মঙ্গলবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের কার্যকরী কমিটির 34তম বৈঠক। রাজধানীর গুর্খাবস্তিস্থিত বিজ্ঞান ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন, বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। বৈঠকে পর্ষদের হাতে থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, এই দিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে মানুষকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি কি প্রজেক্ট আমাদের চলছে, কতটুকু আমরা আমাদের টার্গেটে কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, সুকান্ত একাডেমি, বিজ্ঞান গ্রাম থেকে শুরু করে পপুলারাইজেশন অফ সায়েন্স, বিভিন্ন দিকগুলো আমরা থ্রেড বাই ডিসকাশন করেছি। করার পর কিছু কিছু নতুন কী কী ইনিশিয়েটিভ আমরা নিতে পারি সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। ইট ওয়াজ আ ভেরি ফ্রুটফুল মিটিং। আগামী দিন নিশ্চয়ই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল দারুণ মানুষের সাথে বিজ্ঞান প্রযুক্তিকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাবেন। বিভিন্ন বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার শপথ গ্রহণ করল শান্তিরবাজার পুর পরিষদের 13 জন কাউন্সিলর। তাদের শপথ বাক্য পাঠ করান দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সোমবার দুপুর আনুমানিক 1 ঘটিকায় শান্তিরবাজার কমিউনিটি হলে এই শপথ বাক্য পাঠ করানো হয়। আজকে পৌর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন মহাশয়। আজকে শপথ বাক্য অনুষ্ঠানে শান্তিরবাজার পৌর পরিষদের 13টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার বিধায়ক আশিস সাহা, ত্রিপুরার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেববর্মা। আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন বিশ্বজিৎ দাসকে ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন সত্যব্রত সাহাকে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর 13 জন সদস্য শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয়ে গিয়ে নিজ নিজ আসন গ্রহণ করেন ও পৌর পরিষদ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আজকে আমরা পৌর পরিষদের দায়িত্ব নিয়ে আমাদের চেয়ারে বসেছি, কিন্তু আমাদের মাথায় অনেক কাজ রয়ে গেছে, যেটা বিগত দিনে পৌর পরিষদের রাস্তা, জল, বিভিন্ন রকম অসুবিধা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আছে। সেই কাজগুলিকে আজকের পর থেকে আমরা আস্তে আস্তে শুরু করব। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।